তত্ত্বাবধায়ক বাতিলের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 7 দিনের রিমান্ডে। আবু সাইদ হত্যা মামলায় চার্জ গঠনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আসামি পক্ষের শুনানি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের জন্য 5 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। সুষ্ঠু পরিবেশ নিয়ে জামায়াতের সংশয়। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার দাবি। রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশনটা দিবেন। আমরা মনে করি না যে এখনো দেশে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়েছে। আজ আবারও বসছে ঐক্যমত্য কমিশনের বৈঠক। 12টি মৌলিক বিষয় ঐক্য ফ্যাসিবাদ ঠেকাতে যথেষ্ট নয় মত বিশ্লেষকদের। ঘুরে ফিরে পূর্বের মতোই ধারাবাহিকতা চলতে থাকবে। আমি তো মনে করি যে সংস্কারের ভবিষ্যৎ তাহলে অন্ধকার। জনগণের মতামত এবং পাল্টা মতামতগুলো নিয়ে সরকারকে তো কিছু সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিয়ে সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। সরকার সেই কাজটা করতে ব্যর্থ হয়েছে। জুলাই পদযাত্রা নিয়ে নরসিংদীতে এনসিপি সাক্ষাৎ করবেন শহীদ পরিবারের সাথে। বিকেলে পথসভা শেষে সাভারে যাবেন নেতারা। অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাববার সময় এসেছে। ডেমোক্রেসি ডায়াসের আলোচনায় ডক্টর দেবপ্রিয়। সংস্কারের নামে সময়ক্ষেপণের অভিযোগ বক্তাদের। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র হত্যা মামলায় 8 আসামির মৃত্যুদণ্ডাদেশ, 7 জনের যাবজ্জীবন। 2021 সালে হাওরে মাটি কাটা নিয়ে বিরোধে খুন হন সুমেল। জাতিসংঘে গাজা ইস্যুতে বিশেষ সম্মেলন। যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার আলটিমেটাম যুক্তরাজ্যে। তেল আবিবের ক্ষোভ। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায়ে জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সকালে চিফ মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। মামলার অভিযোগপত্রে বলা হয়, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 2011 সালে 10 মে 13 সংশোধনী বাতিল করে রায় দেন। ফলে বিলুপ্ত হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অথচ তার সহকর্মী বিচারপতিরা মত দিয়েছিলেন আরও 2 বার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে। দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে পূর্ণাঙ্গ রায়ের সাথে সম্মত হয়ে স্বাক্ষর করে খায়রুল হক জালিয়াতি করেছেন বলে অভিযোগ আনা হয় মামলায়। কারাগারে থাকা খায়রুল হককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে 13 সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে দাবি জানিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ। কোন দেশের ইশারায় কার জন্য কার পারপাস সার্ভ করার জন্য এই প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন, এটা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এটা উদ্ঘাটন করার জন্য 10 জনের আয়ুষ সাহেবের প্রার্থিত মতে 10 জনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেন, সন্তুষ্ট হয়ে এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির অভিযোগ গঠনের আদেশ 6 আগস্ট। সকালে এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার বেরোবির সাবেক প্রক্টরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল গনি টিটু। এই মামলায় অব্যাহতির আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। এদিন ট্রাইব্যুনালে আসামি পক্ষের শুনানির বিপরীতে বক্তব্য তুলে ধরেন প্রসিকিউশন। তবে গণমাধ্যমকে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের কাছে। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টমের রিপোর্ট। নির্বাচন নিয়ে যথাযথ প্রক্রিয়ায় ইসিকে নির্দেশনা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি সহ সমমনা দলগুলো। সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য 5 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। নেতারা বলছেন, ঘোষণা এলেই নির্বাচন কেন্দ্রিক সন্দেহ অবিশ্বাসের অবসান ঘটবে। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, এখনও মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ কিংবা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি সরকার। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট।
লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয় ২৬ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রসঙ্গ। সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকেও আলোচনায় ছিল নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করলেও এ নিয়ে সংশয় কাটেনি। ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। আমাদের কাছে যতটুকু খবর আছে প্রধান উপদেষ্টা এটা বলেননি। এমন দ্বিধান্বিত বাস্তবতায় নির্বাচন ঘিরে সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করে রাজনৈতিক দলগুলো। ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি যথাযথ প্রক্রিয়া নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশনটা দিবেন, সেজন্য আমরা অপেক্ষা করছি। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি হবে, হয়তো 5ই আগস্ট পর্যন্ত আমরা সেজন্য অপেক্ষা করব। এখন উচিত হবে ইমিডিয়েটলি সরকারের দিক থেকে নির্বাচন কমিশনকে একটা রাজনৈতিক নির্দেশনা দেওয়াটা, তাহলে নির্বাচন কেন্দ্রিক যে সংশয়, সন্দেহ, অবিশ্বাস, যেটা সরকারের উদ্দেশ্য নিয়েও এখন নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে বহু জায়গা থেকে, তাহলে এটা একটা অবসান ঘটে। সরকারের বিরুদ্ধে নির্বাচন কেন্দ্রিক প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুললেও সুনির্দিষ্ট ঘোষণার বিষয়টি এড়িয়ে গেছে জামায়াতে ইসলামী। সরকার তো বলেছে ইতিহাসে সেরা নির্বাচন দেবেন, কিন্তু সেরা নির্বাচনের আয়োজনটা আরও সেরা হইতে হবে। আমরা মনে করি না যে এখনো দেশে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়েছে। এটা হলো আইন শৃঙ্খলার জায়গাটা আমরা জোর দিচ্ছি। নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেখতে চায় রাজনৈতিক দলগুলো। সে লক্ষ্যে উপদেষ্টা পরিষদে বিতর্কিত ও ব্যর্থদের বাদ দেওয়ার পক্ষে বিএনপি, জামায়াত সহ বাদবাকি দল। আমরা বলেছি যে এই সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা আছে যাদেরকে রাখলে সেটা নিরপেক্ষ চরিত্র হারাবে, তাদেরকে যেন তিনি অন্তত অপসারণ করেন যথেষ্ট সময়ের আগেই। কারণ আপনারা জানেন যে একটা নতুন দল গঠিত হয়েছে, তাদের প্রতিনিধি আছে 2 জন এখানে। এখনো জনগণ বুঝতে চায় না যে প্রফেসর ইউনূস সাহেব অনিরপেক্ষ মানুষ। যার যার মন্ত্রণালয়ের সাফল্যের ক্ষেত্রে তাদেরকে রেখে বাকি যেখানে ব্যর্থতা আছে সেগুলো অ্যাড্রেস করা উচিত, সেখানে পুনর্গঠনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করি। কোনো বিশেষ দল, ইডিওলজি, মতাদর্শ কোনো অংশকে কোনোভাবেই মদত যোগানো বা পরোক্ষ কোনো সহযোগিতা যোগানো তাদের কাজ না। 10 থেকে 11-12 জনের মধ্যে যে অন্তর্বর্তী সরকারকে বাস্তবে তত্ত্বাবধায়ক সরকারের চরিত্রর বৈশিষ্ট্য নিয়ে কাজটা করতে হবে। রাজনৈতিক দলগুলির মতে প্রতিশ্রুত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। সেই সাথে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়লে নির্বাচনকালীন নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিও উঠতে পারে বলে মত নেতাদের। এই সরকার যেইভাবেই আমরা ভাবি না কেন, তার ফাংশনটা তত্ত্বাবধায়ক সরকারের ফাংশন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 12টি মৌলিক বিষয়ে ঐক্যমত্য হলেও ফ্যাসিবাদ ঠেকানোর জন্য তা যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। তার উপর স্থানীয় সরকার এবং পুলিশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কারে নেই দৃশ্যমান অগ্রগতি। জুলাই অভ্যুত্থানের পর সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকার অনেকটাই ব্যর্থ মনে করেন কেউ কেউ। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল জনমনে। দেয়ালে দেয়ালে যার জানান দিয়েছে শিক্ষার্থীরা। দাবি ওঠে স্বৈরশাসক হয়ে ওঠার পথ বন্ধ করার। সংবিধান ও নির্বাচন সহ প্রথমে 6টি কমিশন করে অন্তর্বর্তী সরকার। পরে স্বাস্থ্য, স্থানীয় সরকার সহ আরও 5টি কমিশন গঠিত হয়। শুরু হয় ঐক্যমত্যের রাজনৈতিক আলোচনা। দীর্ঘ বৈঠকে 12টি মৌলিক বিষয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। ঐক্যমত্য হয় প্রধানমন্ত্রী হতে পারবে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত। কর্তৃত্ববাদের দিকে যদি ফিরে যেতে পারে, ওইটা যেন ফিরে না আসে। সংস্কারের মূল টার্গেটটা তো সেই জায়গাতেই হওয়া, সেই সংস্কার হলো না এবং ঘুরে ফিরে পূর্বের মতোই ধারাবাহিকতা চলতে থাকলো, তাহলে তো আমরা এখানে আমি তো মনে করি যে সংস্কারের ভবিষ্যৎ তাহলে অন্ধকার। তবে ঐকমত্য হয়নি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে সবাই একমত হলেও পিআর প্রশ্নে দ্বিমত রয়ে গেছে। ঐক্য হয়নি সাংবিধানিক পদের নিয়োগ প্রসঙ্গেও। এর বাইরে স্থানীয় সরকার, স্বাস্থ্য ও পুলিশ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো আলোচনাই হয়নি। 1/3 বিষয়ে একমত না, তাহলে এটা কি এরকম একমতের দ্বিমত করতে করতে সময়টা শেষ হয়ে যাবে? একমাত্র রাজনীতিবিদরাই কথা বলবেন, পলিটিক্যাল পার্টি কথা বলবেন, তাদের কথাতেই সব কিছু হবে, এটাও তো ঠিক না। এখানে জনগণেরও তো মতামত আছে,
আর এই জনগণের মতামত এবং পার্টির মতামতগুলো নিয়ে সরকারকে তো কিছু সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিয়ে সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে। সরকার সেই কাজটা করতে ব্যর্থ হয়েছে। ঐকমত্যে পৌঁছানো বিষয়ের বাস্তবায়ন নিয়েও সংশয় কাটেনি। পরবর্তী সংসদ নাকি গণপরিষদের মাধ্যমে সংবিধানের সংস্কার হবে তা নিয়ে দলগুলোর মতপার্থক্য রয়েই গেছে। এই সরকার তো সংবিধান দিয়ে হয়নি, এই সরকারটা স্মুথলি চলছে না এবং সবাই সমর্থন করেছে না, কারণ ওই সময়ে এটার কোনো বিকল্প নাই। গণপরিষদ দরকার হলে আলাদা গণপরিষদ করবেন, আবার কি পার্লামেন্ট করবেন, একসাথে দুইটাই হয়ে যেতে পারে। আর একটা প্রসেস হচ্ছে যে আপনি কোনো কিছুই করবেন না, এখন যে নির্বাচিত হবে তাদের উপর ছেড়ে দিবেন। একটি দল যদি তারা 2/3 নিয়ে সংসদে যায়, আইদার তারা ডিলে করবে অথবা তারা ওইটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। গণপরিষদ তো দলীয় ভিত্তিতেই আপনাকে করতে হবে, তাহলে তো ওইখানে যখন দলীয় ভিত্তিতে যদি গণপরিষদ যায় সেগুলো তো একই সমস্যা হবে, তাই না? পরিস্থিতিটাকে জটিলতার দিকে ইচ্ছা করে নিয়ে যাওয়া আর কি আমি মনে করি। বিশ্লেষকরা মনে করেন 5 আগস্ট রাজনৈতিক সংস্কৃতিতে খুব একটা পরিবর্তন আনতে পারেনি, স্বার্থের বেড়াজাল ছিন্ন করতে পারেনি নেতারা। ফলে 90-এর 3 দলীয় রূপরেখার মতো এবারও রাষ্ট্র সংস্কারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কাটেনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নারকীয় আশুলিয়াকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। বিকাল 3টায় আশুলিয়ার শ্রীপুরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হবে। ইতিমধ্যেই ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করেছেন। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থান চলাকালীন 5 আগস্ট আশুলিয়া থানার পাশে নারকীয়ভাবে 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়। সেই শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঞ্চে সেই নারকীয় ঘটনাকে প্রতীকীভাবে তুলে ধরেছে ঢাকা জেলা বিএনপি। শহীদদের স্মরণে আজকে তার পরিবারের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলবেন এবং তিনি আশ্বস্ত করবেন, প্রত্যাশা দিবেন। জনগণের নেতা হিসেবে আমরা প্রত্যাশা করি আগামীতে যেন কোনো দলীয় নেতা কিংবা কোনো ব্যক্তি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে যেন এই নির্যাতন নিপীড়নের আবার পুনরাবৃত্তি যেন না ঘটায়। দর্শক, আশুলিয়ায় সমাবেশ স্থলে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা তার কাছে যাচ্ছি। রবিন, সমাবেশে নেতাদের মধ্যে কারা কারা এই মুহূর্তে উপস্থিত আছেন একটু বিস্তারিত জানতে চাই। ঠিক আনুষ্ঠানিকভাবে বিকেল 3টায় এই কর্মসূচিটি শুরু হতে যাচ্ছে এবং নারকীয় সেই ঘটনাকে স্মরণ করে, অর্থাৎ সেই ঘটনা বলতে গেলে গেল বছরের 5 আগস্ট এই আশুলিয়া থানার পাশেই যে 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, অনেকটা সেই ঘটনাকে স্মরণ করেই মূলত আজকের এই কর্মসূচি। জুলাই অভ্যুত্থানের টানা 36 দিনের যে বিএনপির কর্মসূচি তারই একটি অংশ হচ্ছে এটি, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন। থাকবেন বিশেষ অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত ঢাকা জেলা বিএনপি এই কর্মসূচিটির আয়োজন করেছে। এটি একটা সময়ে বলা হয়েছিল এটি আসলে সমাবেশ, কিন্তু সমাবেশের মতো সেই ধরনের অনুষ্ঠানের ব্যবস্থাপনা নয়, এটি অনেকটা বিশেষ অনুষ্ঠানের মতো করে আসলে আয়োজন করা হয়েছে। এবং এই কর্মসূচিতে মঞ্চে একটি পিকআপ, সেই পিকআপে জ্বলন্ত মরদেহ, আত্মচিৎকার, এই ধরনের একটি আবহ তুলে ধরার চেষ্টা হয়েছে মূলত সেই দিনকে স্মরণ করে। এবং আজকের এই কর্মসূচিতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব মতবিনিময় করবেন। এবং তারা যেটি বলছেন যে নেতৃবৃন্দ আয়োজনের সঙ্গে জড়িত, তারা বলছেন যে সেই গণহত্যার বিচারের বিষয়ে বিএনপিও প্রতিশ্রুতিবদ্ধ এবং বিএনপি বিগত 16 বছরে যে আন্দোলন সংগ্রাম করেছিল, যে ধরনের নিপীড়ন নির্যাতন করেছিল 24-এর অভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতার উপর নির্মম নির্যাতনের মধ্য দিয়ে। এবং বিএনপি সেই শহীদদের ছাত্র জনতার আত্মত্যাগ এবং তাদের বিএনপি নেতাকর্মীদের যে অংশগ্রহণ ও আত্মত্যাগ সেটাকে স্মরণ করছে আজকের এই কর্মসূচিতে। আরও একবার দলের শীর্ষ নেতৃত্ব তাদের বক্তব্যের মধ্যে দিয়ে নিশ্চয়ই আজকের দিনে তাদের সেই প্রত্যাশার কথা তুলে ধরবেন। যেমন স্থানীয়রা বলছেন যে কেবলমাত্র নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং সেই ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই জুলাইয়ের শহীদ হতাহতদের যে আত্মত্যাগ হয়েছে তার প্রতি এক ধরনের সম্মান প্রদর্শনের সুযোগ সৃষ্টি হবে এই দেশে। আর তাই তারা তাদের সেই দাবিকে আরো একবার পুনর্ব্যক্ত করবেন আজকের এই মঞ্চ। লোপা, রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
এনসিপির জুলাই পদযাত্রা এখন নরসিংদীতে। আজ সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে দুপুরে নরসিংদী ক্লাবে সাক্ষাৎ করবেন তারা, খোঁজ খবর নেবেন স্বজনদের। পরে জেলখানা মোড় থেকে বের করা হবে পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভা গেটে গিয়ে শেষ হবে এটি। পরে সেখানে সমাবেশে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। নরসিংদীতে কর্মসূচি শেষে এনসিপির জুলাই পদযাত্রা গাড়িবহর রওনা হবে সাভারের উদ্দেশ্যে। সেখানে গণসংযোগ পথসভায় অংশ নেবেন তারা। আয়ুব খান সরকার আমাদের সাথে যোগ দিচ্ছেন। আয়ুব, কর্মসূচি কখন শুরু হবে একটু বিস্তারিত জানাবেন আমাদের। ঠিক আছে, অনেক আয়ুব, আজকে এনসিপির কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। লোপা, আমি রয়েছি নরসিংদীর বাসাইল এলাকায়, নরসিংদী ক্লাবে রয়েছি। এখানে আসলে বেলা 2টা এখানে যারা এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তাদের আসার কথা রয়েছে। এখানে যারা নরসিংদীতে যে 22 জন আসলে জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছেন তাদের পরিবাররা আসলে ভিতরে অপেক্ষা করছেন এবং তাদের সাথে এখানে মত বিনিময় করার কথা রয়েছে যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা, এবং এটি শেষ করে এখান থেকে নরসিংদীর জেলখানা মোড় থেকে পদযাত্রা হয়ে শহরের শেষ করে আসলে নরসিংদী পৌরসভার সামনে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের একটি সভা হওয়ার কথা রয়েছে। সেই সভায় হয়তো বা পরবর্তী কর্মসূচিতে এখানের এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। আয়ুব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাববার সময় এসেছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে গুলশানের রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। বলেন, তাদের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে। সংস্কার চলমান প্রক্রিয়া, যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, পিআর পদ্ধতি ভালো হলেও এখন তা সময় উপযোগী নয়। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বেলা 11টায়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এলডিসি থেকে উত্তরণের ফলে কর্মসংস্থান ও বিভিন্ন সেক্টরের উপর কী ধরনের চাপ আসতে পারে তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টি। দুপুরে নির্বাচন ভবনে এই হিসাব জমা দেয় দলটি। 2024 সালে জাপার বার্ষিক আয় 2,64,38,938 টাকা এবং ব্যয় 1,79,88,044 টাকা। আয়ের খাতে কর্মীদের চাঁদা, প্রকাশনা, ডোনেশন দেখানো হয়েছে। এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের সাথে নির্বাচন করার জন্য জাপাকে ফ্যাসিস্টের দোসর বলা হচ্ছে, এটি গ্রহণযোগ্য নয়। বিএনপিও বিগত নির্বাচনে অংশগ্রহণ করেছিল। জাপাকে অবৈধ বলার দাবি উঠলে বিএনপি সহ বাকি দলগুলোকেও অবৈধ বলতে হবে। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে জাপা অংশ নেবে বলেও জানান তিনি। বিগত 3 নির্বাচনে অংশগ্রহণের দায়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে 2018 এর নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি সহ 31টি দলকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। 3 নির্বাচনের মধ্যে বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট সহ ইভেন মান্না বাই, রব বাই, ডাক্তার কামাল হোসেন, তারা সবাই 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে। যে 31টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয় তাহলে এই 31টা দলই বাতিল হওয়ার মানে অপরাধী। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হলে তাহলে নেব। আমরা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড দেখছি না।
3 আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল, জানিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধে তাদের এই সিদ্ধান্ত। জানান, 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা করা হয়েছিল জুন মাসে, কিন্তু একই জায়গায় সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই এলাকায় দুটি সমাবেশ হলেও সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই। তারপরও কোনো ফাঁদে পা দেবে না ছাত্রদল। এ সময় ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, 40টি সুপারিশের মধ্যে 3 থেকে 4টি গৃহীত হয়েছে। তারপরও নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের 3 আগস্টের সমাবেশটি সেদিন শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধান্ত গ্রহণ করেছে। দোষী শিক্ষকদের বিচার না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোনো রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দেবে বলে আমরা মনে করি। ডাকসু নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্তৃপক্ষের একার পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। এক্ষেত্রে সবাইকে নিয়েই কাজ করতে হবে, জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে যে কারো পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। সংবাদ সম্মেলনে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় মোট 2,840 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের খাত তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে মোট 5 বছর ধরে চলবে এই প্রকল্প, যেখানে নির্মিত হবে নতুন 31টি ভবন, যার মধ্যে একাডেমিক ভবন 6টি, ছাত্রীদের আবাসিক হল 4টি এবং ছাত্রদের 5টি আবাসিক হল উল্লেখযোগ্য। এই উন্নয়ন প্রকল্পের কারণে বিশ্ববিদ্যালয়ের সবুজ পরিবেশ কমবে না, বরং 8 ভাগ বৃদ্ধি পাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভৌগোলিক অবস্থান এবং যে বাস্তবতা, যে মূলত এটি সর্বজনতার প্রতিষ্ঠান, তাতে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমাদের সবার সহযোগিতা দরকার। এটি এককভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারবে না। 50 বছরে কেবল 6 বার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নির্বাচন। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ সক্রিয় না থাকায় বন্ধ সব কার্যক্রম। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় থাকলেও চাকসু ভবন এখন শিক্ষার্থীদের খাবার হোটেল। গণ অভ্যুত্থানের পর নির্বাচনের আশা করলেও রোডম্যাপ ঘোষণা না হওয়ায় হতাশ ছাত্র সংগঠনগুলো। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে দ্রুতই নির্বাচনের তারিখ জানানো হবে। 1966 সালে যাত্রা করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পা দিয়েছে 59 বছরে। অর্ধশত বছরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র 6 বার। সর্বশেষ 1990 সালে অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। দীর্ঘ 35 বছর ধরে ছাত্র সংসদ কার্যকর না থাকায় চাকসু ভবন এখন শিক্ষার্থীদের কাছে খাবার হোটেল হিসাবে পরিচিত। যদিও ভবনটিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অফিস রয়েছে। তবে সকালের নাস্তা এবং দুপুরের খাবার খেতেই সেখানে যান বেশিরভাগ শিক্ষার্থী। চাকসু মূলত আমরা ডেইলি বেসিসে ইউজ করি খাওয়া দাওয়ার জন্য, আর কোনো কাজে নাই। এখন পর্যন্ত চাকসু সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এটা আমরা একটা পার্ট টাইম হোটেল হিসেবে নিচ্ছি। আমরা আসি মূলত এখানে অল্প টাকায় খাবার খাওয়ার জন্য। আমরা জানি এটাই চাকসু, আমাদের কাছে কনসেপ্ট এটাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবি ছিল এই চাকসু নির্বাচনের। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে একাধিকবার বৈঠকও করেছে, কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় হতাশ ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। নেগেটিভ রাজনীতির কারণে মানে নো পলিটিক্স একটা সাউন্ড উঠেছিল এবং এর বিপরীতে কি চাচ্ছিল, সবার আশা ছিল যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হবে। ওনাদের সব কিছুই ঠিকঠাক মতো চলছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কোনো প্রশ্ন আসলে সেক্ষেত্রে ওনারা কেমন জানি একটা আচরণ শুরু করে দিচ্ছেন। চাকসু হবে কি হবে না এটাই আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। এবং আপনারা দেখেছেন শেষ পর্যন্ত প্রতিবাদ স্বরূপ আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকসুর নাম পরিবর্তন করে ভাতঘর বা ভাতের হোটেল, জুবরা ভাতের হোটেল দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি দ্রুত নির্বাচনের। চাকসু ইতিমধ্যে তফসিল ঘোষণা করে ফেলছে, কিন্তু ছবি এখনো মর্গে। সাধারণ ছাত্রদের অধিকার নিশ্চিত করবার জন্য আদৌ কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাজ করবে? আমরা এটা দাবি করছি যে আমাদের চাকসু নির্বাচন অতি দ্রুত ঘোষণা করা হোক।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, চাকসু ও হল সংসদের নীতিমালা তৈরির কাজ শেষ হয়েছে, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। চাকসু নীতিমালা তৈরি হয়েছে এবং এরপরে শুরু হয়েছে হল সংসদ নির্বাচনের নীতিমালা, এটা চাকসুর সাথে সম্পর্কিত, সেটাও তৈরি হয়েছে। ওই নীতিমালা অনুযায়ী আমাদের চাকসু নির্বাচন হবে। এখন আপনি আমাকে ডেট চাইলে আমি এই মুহূর্তে ডেট দিতে পারবো না। আমরা চিন্তাভাবনা করে আমরা যেটা ছাত্রদের জন্য ভালো হয় সেটা করব। সর্বশেষ নির্বাচনে চাকসুর ভিপি নির্বাচিত হন নাজিমুদ্দিন এবং জিএস আজিমুদ্দিন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 17 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। দুপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় 31 আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলায় বলা হয় 2021 সালের 1 মে চাউলধনী হাওড়ে রাস্তার মাটি কাটা নিয়ে সুমেলের স্বজনদের সাথে ঝামেলা বাঁধে স্থানীয় সাইফুলের। এক পর্যায়ে সাইফুল ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় 10ম শ্রেণীর ছাত্র সুমেল আহমেদ। এই ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে 32 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। 23 জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। আজকের এই মামলায় মাননীয় আদালত 8 জনকে ফাঁসিতে ঝুলিয়ে সাজা প্রদান করেছেন এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং আরো অন্যান্য আসামিদেরকে 2 বছর 3 বছর করে সাজা দিয়েছেন। মোট 32 জন আসামিকে সাজা দিয়েছেন। রাজবাড়ীতে একটি হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। মামলায় বলা হয় 2018 সালের 22 ফেব্রুয়ারি পাংশা একটি জমি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার হয়। বাদী হয়ে মামলা করে পুলিশ। নিহত যুবক বাবু খানের বাড়ি শরীয়তপুরে। তদন্ত শেষে খোরশেদ আলম ও শাহজাহান সর্দার নামে 2 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। ডলার বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত 2 আসামি পলাতক রয়েছে। গুলশানে চাঁদাবাজির ঘটনায় আব্দুর রাজ্জাক সুলাইমান রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সকালে ডিএমপির ব্রিফিংয়ে ডিসি মিডিয়া এই চেক উদ্ধারের তথ্য জানান। পুলিশ জানায় গুলশানে চেক উদ্ধারের ঘটনায় বিস্তারিত তদন্ত করছে পুলিশ। এর আগেও চাঁদা দেয়া হয়েছে কিনা কিংবা পুলিশকে আগে কেন জানানো হয়নি এসব বিষয় সামনে রেখে এগুচ্ছে তদন্ত কাজ। এক্ষেত্রে কোনো দলীয় আদর্শকে বিবেচনায় নেওয়া হচ্ছে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে 29 জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের উপর আরোপিত শুল্ক কমানো হবে বলে দেশটির বাণিজ্য প্রতিনিধির দফতরের কর্মকর্তাদের কাছ থেকে ধারণা পেয়েছেন, এমনটাও জানান তিনি। বলেন, শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, তবে কত কমবে এখনই বলা সম্ভব হচ্ছে না। আগামীকালের বৈঠক শেষে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এমনটাই বাণিজ্য সচিবের প্রত্যাশা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত হয় প্রথম দিনের বৈঠক। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করা হয়েছে। খালাস চেয়ে মোবারক হোসেনের করা আপিল মঞ্জুর করে এই রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ফাঁসির দড়িতে ঝুলিয়ে সর্বোচ্চ সাজা কার্যকরের আদেশ দেওয়া হয়। রায় বলা হয়, 71-এ মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন। তার বিরুদ্ধে 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মোবারক হোসেন আপিল করেন। তিনি 2012 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সর্বস্তরে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন নিউ ইয়র্কে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। মঙ্গলবার পার্ক চেস্টার জামে মসজিদে নেওয়া হয় তার মরদেহ। ধর্মীয় রীতিনীতি পালনে সেখানে জড়ো হন বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। অশ্রুসিক্ত নয়নে নিহত পুলিশ কর্মকর্তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে স্বজন বন্ধুরা। আগামী বৃহস্পতিবার জানাজা এবং দাফন সম্পন্ন হবে দিদারুল ইসলামের। ব্যাকপাইপারের করুণ সুরে বিদায় জানানো হচ্ছে নিউ ইয়র্কের সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে। মঙ্গলবার হাসপাতালে শারীরিক পরীক্ষার পর ব্রঙ্কসের পার্ক চেস্টার মসজিদে নিয়ে যাওয়া হয় দিদারুল ইসলামের মরদেহ। লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বহরে যোগ দেয় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বেশ কয়েকটি গাড়ি এবং হেলিকপ্টার। দিদারুলের মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। যে মুহূর্ত থেকে আমাদের পুলিশ অফিসাররা তাদের পোশাক পরিধান করে, সেই মুহূর্ত থেকে তারা এই শহরের মানুষের সুরক্ষায় নিবেদিত প্রাণ। দিদারুল তেমনই একজন ছিলেন। দিদারুলের প্রতি শ্রদ্ধা জানাতে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন দেশের মুসলিমরা। নিহতের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। অশ্রুসিক্ত হয়ে স্মৃতিচারণ করেন সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। তিনি আমার ভাই, একজন ভালো মানুষ, ভালো ভাই, ভালো স্বামী এবং ভালো সন্তান ছিলেন। সবার প্রয়োজনেই তিনি পাশে দাঁড়াতেন। কোনোভাবেই মানতে পারছি না, আমাদের পরিবারের সাথে যা হয়েছে তা দুর্ভাগ্যজনক। সবাই ভেঙে পড়েছি। দিদারুলের জানাজা ও দাফন সম্পন্ন হবে আগামী বৃহস্পতিবার। 2009 সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দিদারুল ইসলাম 3.5 বছর আগে যোগ দেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে। সোমবার ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় তিনি সহ প্রাণ হারান 5 জন। মৃত্যুর সময় 2 ছেলে সন্তান সহ গর্ভবতী স্ত্রীকে রেখে গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল। অনিক রহমান, যমুনা নিউজ। ফিলিস্তিন ইসরায়েল 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়ে জাতিসংঘে যৌথ ঘোষণাপত্র জারি করেছে সৌদি আরব এবং ফ্রান্স। অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান সহ একটি বিস্তারিত আন্তর্জাতিক রোডম্যাপ তৈরি করার কথা উল্লেখ রয়েছে এতে। পাশাপাশি গাজা এবং পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে দিয়ে হামাসকে ক্ষমতা ত্যাগ ও অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। ঘোষণাপত্রে উপত্যকার পুনর্গঠনে ব্যাপক আন্তর্জাতিক সমর্থনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত কয়েক দেশের উচ্চ স্তরের আন্তর্জাতিক সম্মেলনে ঘোষণাপত্রটি প্রকাশিত হয়। এতে সমর্থন দিয়েছে ব্রাজিল, মিশর, জাপান, আয়ারল্যান্ড এবং ইইউ। সম্মেলনটির যৌথ সভাপতিত্বে ছিল সৌদি আরব এবং ফ্রান্স। এবার ইসরায়েলকে বড় ধরনের আলটিমেটাম দিল যুক্তরাজ্য। গাজায় আগ্রাসন বন্ধ সহ তেল আবিবকে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে দেশটি, যা পূরণ না হলে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। এমন সিদ্ধান্তে ব্যাপক চটেছে তেল আবিব। একই সুরে ইসরায়েল ও মিত্র যুক্তরাষ্ট্র বলছে লন্ডনের পদক্ষেপ হামাসকে পুরস্কৃত করার শামিল। গত সপ্তাহেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে ইউরোপের পরাশক্তি ফ্রান্স। একই পথে হাঁটতে উৎসাহিত করে প্রতিবেশী যুক্তরাজ্যকেও। নিজ দেশের আইন প্রণেতাদের তরফ থেকেও চাপ ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর। বেপরোয়া ইসরায়েলকে কোনোভাবেই থামাতে না পেরে অবশেষে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন কেইর স্টারমার। বলেছেন, গাজায় সংঘাত বন্ধ না হলে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। বেঁধে দিয়েছেন আরও কয়েকটি শর্ত। গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত সহ পশ্চিম তীরেও দখলদারিত্বের অবসান চায় লন্ডন। আমাদের লক্ষ্য নিরাপদ ইসরায়েল ও সার্বভৌম ফিলিস্তিনের সহাবস্থান। তবে 2 রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া এখন হুমকির মুখে। আমি নিশ্চিত করছি, ইসরায়েল যদি গাজার বর্তমান পরিস্থিতি অবসানে কার্যকর পদক্ষেপ না নেয়, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের ঘোর বিরোধী বর্তমান ইসরায়েলি সরকার যে এসব শর্ত মানতে চাইবে না তা অনুমেয়ই ছিল। লন্ডনের ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করেছে দেশটি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ, হামাসের ভয়ঙ্কর সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে যুক্তরাজ্যের পদক্ষেপ। ফিলিস্তিনের মতো একটি জিহাদি রাষ্ট্র ভবিষ্যতে ব্রিটেনের জন্যও হুমকি হবে বলেও সতর্ক করেন তিনি। চলতি সপ্তাহেই স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সাথে সাক্ষাৎ হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে তার দাবি, ফিলিস্তিনের স্বীকৃতি ইস্যুতে কোনো কথাই হয়নি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঠিক তেল আবিবের সুরেই বলেন, হামাসকে পুরস্কৃত করার শামিল লন্ডনের সিদ্ধান্ত। আমরা এ বিষয়ে আলোচনা করিনি, কখনো না। সত্যি বলতে আমি সেই দলে নই, কারণ এই পদক্ষেপ নিলে আসলে হামাসকে এই উপহার দেয়া হবে, আর আমার মনে হয় না তাদের উপহারটা দেয়া উচিত। আমি তা করতে যাব না। এ পর্যন্ত 139টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। গত বছরই এই তালিকায় যুক্ত হয় স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আরেক ইউরোপীয় দেশ মাল্টা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।